6A1 আচ্ছা 6A1 এখানের মধ্যে দেখো মিফতাহুল কি করতেছে মাইক্রোওয়েভ ইউজ করে মাইক্রোওয়েভ ওভেনে কি করতেছে খাবার গরম করবে বা খাবার রান্না করবে এখন স্পেসিফিক্যালি একটা কথা বলে দিয়েছে কি ফর্ম করে এখানে স্ট্যান্ডিং ওয়েভস তাই না মিফতাহুল হ্যাঁ আচ্ছা স্ট্যান্ডিং ওয়েভ ইউজ করে দ্যাটস ভেরি গুড এখন স্ট্যান্ডিং ওয়েভের আমাদের কেমন কি পজিশন থাকে যে ইট হ্যাজ অ্যান্টি নোডস এন্ড নোডস তাই না স্ট্যান্ডিং ওয়েভের কি থাকে হ্যাঁ তার অ্যান্টি নোড থাকে আর নোড থাকে অ্যান্টি নোডে কি হয় ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আর নোডে কি হয় জিরো ডিসপ্লেসমেন্ট জিরো ডিসপ্লেসমেন্ট দ্যাটস ভেরি গুড সো এখন এখানে মাইক্রোওয়েভ দিয়ে যখন নাকি স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হবে মাইক্রোওয়েভ কি করে আমাদের খাবার গরম করে না সো তাহলে যেখানে অ্যান্টিনোড ক্রিয়েট হবে ওখানে কি হবে টেম্পারেচার অনেক বেশি হবে আর যেখানে নোড ক্রিয়েট হবে ওখানে টেম্পারেচার অনেক কম হবে তাই তো হ্যাঁ তো তাহলে এখানের জন্য কি বলতেছে দেখো when food is put into a microwave oven a pattern of burn marks may be produced by the standing wave shown যে যদি আমাদের প্লেট থাকে না যে মাইক্রোওয়েভের ভিতরে ওভেনের ভিতরে তুমি কোনো কিছু দিলে দেখবা যে ওটা রোটেট করে তো ওই জিনিসটা যদি ঠিক মতো রোটেট না করে তো তখন এরকম আনইভেন হিটিং হয় ঠিক আছে যে কিছু জায়গা বেশি গরম হয়ে যায় কিছু জায়গা হিট পায় না কিন্তু যদি এরকম সুন্দর মতো রোটেট করে তো তখন যায় কি হয় পুরো ফুডটা ইভেনলি হিট আপ হয় তো এখন এখানের মধ্যে বলতেছে কি এখানের মধ্যে বলতেছে যে in an experiment to determine the speed of electromagnetic waves a student measured the distance between two adjacent burn marks at 6 সেন্টিমিটার এই যে দুইটা বার্ন মার্ক আছে এই দুইটা বার্ন মার্কের মধ্যে সেপারেশন কত 6 সেন্টিমিটার এখন কোন জায়গায় খাবারটা পুড়বে বলো তো মিফতাহুল অ্যান্টিনোড যেখানে ক্রিয়েট হয় ওই জায়গায় না মিফতাহুল যেখানে অ্যান্টিনোড ক্রিয়েট হবে ওখানে কি হবে খাবারটা পুড়ে যাবে তাই তো হ্যালো অ্যান্টিনোডে কেন হবে বিকজ ওখানে শেষ সুইচটা অ্যান্টিনোডে তো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সো তাহলে ওখানে মাইক্রোওয়েভ গুলি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স দিয়ে কি করতেছে ওখানে হিট সবচেয়ে বেশি করতেছে আর নোডের ওখানে কি হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয় সো তাহলে মাইক্রোওয়েভে গরম হবেই না হ্যাঁ ওই জায়গাটা একদম ঠান্ডা থাকবে আর গরমই হবে না বুঝতে পারছো তো তাহলে এখানে এই যে আমাদের অ্যাডজাসেন্ট দুইটা বার্ন মার্ক আছে এখন অ্যাডজাসেন্ট দুইটা বার্ন মার্ক কি কোন জায়গায় ক্রিয়েট হবে দুইটা অ্যান্টিনোডে ক্রিয়েট হবে সো তাহলে যদি আমরা এরকম একটা স্ট্যান্ডিং ওয়েভ আঁকি তো স্ট্যান্ডিং ওয়েভটা কেমন দেখতে এরকম সো এখন অ্যাডজাসেন্ট দুইটা অ্যান্টিনোডের মধ্যে সেপারেশনটা কত হয় অ্যাডজাসেন্ট দুইটা অ্যান্টিনোডের মধ্যে দা ডিফারেন্স ইন লেন্থ ইজ হাফ ল্যামডা তাই না সো তাহলে দুইটা অ্যান্টিনোডের মধ্যে ডিফারেন্স হলো আমাদের হাফ ল্যামডা সো তাহলে হোয়াট উইল বি দা ওয়েভলেন্থ অফ দা মাইক্রোওয়েভ দুইটা অ্যান্টিনোডের মধ্যে যে সেপারেশন ওইটা 2 টাইমস সো এই কথাটাই বলছে এখানে explain why the wavelength of microwave is equal to twice the distance between the burn marks use a label diagram in your answer so এই যে আমরা ফার্স্ট এখানে ডায়াগ্রামটা এরকম করছি এখানের মধ্যে লিখে দেই these are antinodes এগুলো হলো অ্যান্টিনোডে কেন বার্ন মার্ক হবে বিকজ অ্যান্টিনোডে the microwaves will interfere constructively or the microwaves will undergo constructive interference যার জন্য অ্যান্টিনোডের ওখানে হিট এনার্জি হবে সবচেয়ে বেশি যার জন্য বার্ন মার্ক ওই জায়গায় ক্রিয়েট হবে এন্ড সিন্স উই নো একটা স্ট্যান্ডিং ওয়েভের অ্যান্টিনোড অ্যাডজাসেন্ট দুটো অ্যান্টিনোড আর পাশাপাশি দুটো অ্যান্টিনোডের মধ্যে সেপারেশন কি হবে আচ্ছা মিফতাহুল চলে আসছে আবার মিফতাহুল এখন শুনতে পাচ্ছো হ্যাঁ এখন শোনা যায় নেট চলে গেছিল সরি হ্যাঁ বুঝতে পারছি সমস্যা নাই তো এখন এখানের মধ্যে বলতেছিলাম এই যে আমাদের অ্যান্টিনোডের এখানে বার্ন মার্ক কেন ক্রিয়েট হবে বিকজ অ্যান্টিনোডের এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স অফ মাইক্রোওয়েভস হয়ে এখানে অ্যামপ্লিটিউডটা বেশি হবে যার জন্য এখানে বেশি পুড়ে যাবে তাই না সো তাহলে
একটা স্ট্যান্ডিং ওয়েভ যদি আমরা আঁকি, যে নিচে যেরকম ডায়াগ্রামটা দেখতে পাইতেছো না আঁকছি যে, তো এখন দুইটা অ্যাডজাসেন্ট অ্যান্টিনোডের মধ্যে সেপারেশনটা কতটুকু হয়? হাফ ল্যামডা না? হ্যাঁ। তো তাহলে দুইটা অ্যান্টিনোডের মধ্যে, দুইটা অ্যাডজাসেন্ট অ্যান্টিনোডের মধ্যে সেপারেশন যদি হয় হাফ ল্যামডা, সো তাহলে হোয়াট উইল বি দ্য ওয়েভলেন্থ অফ দ্য মাইক্রোওয়েভ? 2 টাইমস দ্য সেপারেশন বিটুইন দ্য বার্ন মার্কস। বুঝতে পারছো? হ্যাঁ। তো তাহলে এইভাবে করে আমরা ব্যাপারটা বলতে পারি যে, আমরা অ্যানসারটা দেখি পুরো অ্যানসারে কি বলছে। এই যে appropriate diagram showing antinodes, nodes and wavelength, or wavelength এর ব্যাপারটা either ডায়াগ্রামে বা টেক্সটে এক্সপ্লেইন করতে পারো। কি হবে? এনি ওয়ান ফ্রম, যে ডায়াগ্রামে তোমার 1 মার্ক আর আরেকটা মার্ক হলো তোমার এক্সপ্লেনেশনে। ইদার তুমি বলতে পারো যে গ্রেটেস্ট এনার্জি ট্রান্সফার এট অ্যান্টিনোড পজিশন, আর নোডে কি এরিয়াজ অফ লিস্ট ইন্টেন্সিটি, সো নো বার্নিং। or অ্যান্টিনোডে কি হবে? এরিয়াজ অফ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, সো অ্যান্টিনোডের ওখানে বার্ন হয়ে যায়। ব্যাপারটা বুঝাইতে পারছি? হ্যাঁ। ওকে, সো তাহলে 6A1 টা আমাদের কভার হইলো। এরপরে 7E। 7E। কুমকুম, কি অবস্থা এতদিন পর? ভালো আছো? জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি ভালো। কোশ্চেনটায় যাই। 7 কত মিফতাহুল? E। কি নাম্বার? মেইন সোর্সেস অফ আনসার্টেনিটি অর সিস্টেমেটিক এরর। আচ্ছা, আমরা এক্সপেরিমেন্ট একটু দেখি। হ্যাঁ, আমরা এক্সপেরিমেন্ট একটু দেখি কি বলতেছে। A student is asked to determine the resistance of a 12-volt filament lamp at different potential difference, different voltage এ রেজিস্ট্যান্স এর ভ্যালু কত এটা জানতে চায়। সো তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে মিফতাহুল? Potential difference। ওকে, সো তাহলে পটেনশিয়াল ডিফারেন্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এন্ড এটার উপর ডিপেন্ড করে কে চেঞ্জ হবে? রেজিস্ট্যান্স, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এই ব্যাপারটা গেল। এখন বলতেছে প্ল্যান এন্ড এক্সপেরিমেন্ট টু ডু দিস ইউজিং আ গ্রাফিক্যাল মেথড। ওকে, সো ইউ শুড ড্র এন্ড লেবেল দ্য সার্কিট ডায়াগ্রাম অফ দ্য অ্যাপারেটাস ইউ উড ইউজ। সো তাহলে এখানের মধ্যে কি করব? আমরা ফিলামেন্ট ল্যাম্প নিব, পাওয়ার সাপ্লাই নিব, এরপরে একটা ভেরিয়েবল রেজিস্টর নিব, তাহলে যেন আমরা কি করতে পারি? ডিফারেন্ট ভোল্টেজ সাপ্লাই করতে পারি বাল্বের ভিতর দিয়ে। এরপরে কি করব? এমিটার নিব। এমিটার কেন লাগবে? এমিটার আর ভোল্টমিটার নিতে হবে যেন ভোল্টেজ বাই কারেন্ট করে আমরা কি বের করতে পারি? রেজিস্ট্যান্সটা বের করতে পারি, তাই না? তো তাহলে এরকম আমাদের সার্কিটটা দেখতে কেমন হবে ওরকম আমাদের একটা আইডিয়া হইছে। এখন বলতেছে স্টেট দ্য কোয়ান্টিটিজ টু বি মেজার্ড, সাজেস্টিং আ সুটেবল মেজারিং ইনস্ট্রুমেন্ট ফর ইচ কোয়ান্টিটি। সো তাহলে ভোল্টেজ আর কারেন্টের কথা বলবো। ভোল্টেজ মাপবো ভোল্টমিটার দিয়ে, কারেন্ট মাপবো এমিটার দিয়ে। কিন্তু এতটুকু বললে তো হবে না, কি করতে হবে? আমাদের এরকম বলতে হবে যে ভোল্টমিটারের সেটিংটা কি করব? ভোল্টমিটারের সেটিংটা দিব যে আমরা 15 ভোল্ট পর্যন্ত সে যেন কি করতে পারে? রিড করতে পারে, আর অ্যাটলিস্ট 12 ভোল্ট পর্যন্ত সে যেন কি করতে পারে? ভোল্টমিটারটা রিড করতে পারে। তো তাহলে সে কি করতে পারবে? সুন্দর মতো আমাদের ভোল্টেজের রিডিং দিতে পারবে। ওরকম সেম ওয়েতে এমিটারের জন্য আমরা বলবো যে সেকেন্ড ডেসিমাল প্লেস পর্যন্ত যেন আমাদের এরকম কারেন্টের ভ্যালুটা সে দিতে পারে, তাহলে আমরা সুটেবল একটা কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারতেছি আর কি। এখন বলতেছে কমেন্ট অন ওয়েদার রিপিট রিডিংস আর অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস কেস। এখানের জন্য দুইটাই বলা যায়, ইয়েসও বলা যায়, নো বলা যায়। কেন ইয়েস বলা যাবে না? কেন? যে নো কখন বলবা? নো বলবা যদি ফিলামেন্ট বা চালাইতে চালাইতে কি হয়? গরম হয়ে যায় না? সো গরম হয়ে গেলে তো আবার টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। তো টেম্পারেচারের সাথে তো আবার ফিলামেন্ট ল্যাম্পের রেজিস্ট্যান্সের কানেকশন আছে, যে টেম্পারেচার বাড়লে ফিলামেন্ট ল্যাম্পের কি হয়? রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাই না? যে গরম হয়ে গেলে বা অনেকক্ষণ চালায় রাখলে গরম হয়ে যাবে, তো তখন টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। সো আমরা তো এটা চাবো না, উই উইল ওয়ান্ট দা টেম্পারেচার টু বি কনস্ট্যান্ট। তাহলে যেন আমরা জাস্ট সিম্পলি ভোল্টেজ চেঞ্জ করাতে রেজিস্ট্যান্সে কেমন চেঞ্জ হয় ওই ব্যাপারটা আমরা কি করতে পারি? খেয়াল করতে পারি। সো তাহলে
টেম্পারেচার চেঞ্জ হয়ে যাইতে পারে, সো এমন একটা কথা বলে আমরা বলবো কি রিপিট রিডিং অ্যাপ্রোপ্রিয়েট না। আবার তুমি বলতে পারো যে রিপিট রিডিং অ্যাপ্রোপ্রিয়েট কখন বলবা, যে তুমি যদি কি করো, তুমি বাল্বটাকে গরম হওয়ার টাইম দিলা না, কি করলা, তুমি অল্প টাইমের জন্য কানেক্ট করে দেন আবার ডিসকানেক্ট করে দিবা, রিডিংটা নিয়ে ডিসকানেক্ট করে দিলা, দেন আবার কানেক্ট করে জাস্ট রিডিংটা নিলে, এরপর আবার কি করে দিবা, ডিসকানেক্ট করে দিবা, এমন টাইপের। ঠিক আছে, তো তখন রিপিট রিডিং কেন অ্যাপ্রোপ্রিয়েট হবে, তখন আমরা বলবো যে বেশি করে রিডিং পাবো, তো তাহলে বেশি করে রিডিং পাইলে কি হবে, বেশি করে রিডিং পাইলে আমাদের আরো ভালো মতো এভারেজ ভ্যালুটা বের করতে পারবো, আর রিলায়েবিলিটি অফ ডেটা বাড়বে। ঠিক আছে, এখন বলতেছে স্কেচ দ্য গ্রাফ টু বি ড্রন এন্ড এক্সপ্লেন হাউ দ্য ডেটা উইল বি কালেক্টেড টু বি data collected will be used to determine the resistance at a given potential difference. The graph will be something like this. Resistance versus potential difference will give এমন টাইপের লাইন। যদি কি থাকে, যদি আমাদের টেম্পারেচার ফিক্স থাকে সো তাহলে রেজিস্ট্যান্সও কি হবে, ফিক্সড হবে। কিন্তু যদি টেম্পারেচার বাড়ে তো তখন কি হবে, যত ভোল্টেজ বাড়াবো রেজিস্ট্যান্স বাড়বে। তো এখন এখানের মধ্যে দেখো আমরা তো টেম্পারেচারটাকে ফিক্স রাখতেছি, তাই না মিফতাহুল? হ্যাঁ। তো তাহলে টেম্পারেচারটাকে ফিক্স রাখলে কি রেজিস্ট্যান্স চেঞ্জ হবে যতই ভোল্টেজ বাড়াই বা কমাই? তো তাহলে রেজিস্ট্যান্স ভার্সেস ভোল্টেজ গ্রাফ উইল বি সামথিং লাইক দিস, এমন একটা কিছু আসার কথা। তো এখন রেজিস্ট্যান্সটা যে তুমি বের করবা, কিভাবে বের করবা, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট, সো এই ফর্মুলা দিয়ে ইউ উইল ডিটারমাইন দা রেজিস্ট্যান্সেস। ওকে, সো এটা গেল ডি নাম্বার। এখন বলতেছে তোমার যে প্রবলেমটা, কি প্রবলেম, ই নাম্বারে, যে identify the main sources of uncertainty and or systematic error. So what can happen, এখানে আমাদের 12 ভোল্টের যে কি আছে, আমরা যে ভোল্টমিটার ইউজ করতেছি, এখানের মধ্যে আমাদের অ্যানালগ যদি ভোল্টমিটার হয় দেন তাহলে আমাদের প্যারালাক্স এরর হইতে পারে রিডিং নিতে সময়, যে ভোল্টেজ আর কারেন্টের সাইমালটেনিয়াস রিডিং নিতে সময় আমাদের প্রবলেম হইতে পারে। ওকে, এমন একটা। দেন আবার আমাদের জিরো এররের একটা সমস্যা থাকতে পারে। ওকে, এরপর আবার কি হইতে পারে, এরপরে ওই ইয়েটা যদি টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পরে আমাদের এরকম আনসার্টেন একটা সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। এখানের জন্য কি কি বলছে আমরা দেখি। রেজিস্ট্যান্স ভার্সেস ভোল্টেজ গ্রাফ অন্যরকম ভাবে আঁকা মার্কস স্কিমে। আচ্ছা, রেজিস্ট্যান্স এখানের মধ্যে বাড়ানোটা দেখাইছে, সো তার মানে তারা ওখানে টেম্পারেচারটা কন্ট্রোল করবে না বেসিক্যালি, সো ভোল্টেজ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে এমন একটা গ্রাফ দিবে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা বলতেছি এটা কেন হইছে। হ্যাঁ, ফার্স্ট আমরা দেখি এ নাম্বারে circuit that would work যে means of varying PD, then current with ammeter, PD with voltmeter, then except multimeters is setting identified। এরপরে এখানে তো ডাইরেক্টলি মার্ক দিয়ে দিছে, এখানের মধ্যে কোনো সেটিং এর কথাও বলে নাই। এখন বলতেছে কি সি নাম্বারে যে রিপিট রিডিং অ্যাপ্রোপ্রিয়েট কেন, কারণ এখানে থেকে মিন বের করা যাবে, রিপিট রিডিং অ্যাপ্রোপ্রিয়েট টু আইডেন্টিফাই এরর। সো তাহলে তারা ওই টেম্পারেচারের কথাটা এখানের মধ্যে তারা কি করতেছে, ডিসরিগার্ড করতেছে, যে টেম্পারেচারটাকেও তারা কি করতে দিবে, চেঞ্জ করতে দিবে। এখন এইখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে রাখো, তারা কি বলতেছে, দিস কোয়েশ্চেন হ্যাজ টু বি মার্কড হোলিস্টিক্যালি এন্ড ইন দ্য কনটেক্সট অফ দ্য এক্সপেরিমেন্ট ডেসক্রাইবড। সো তুমি যদি সি নাম্বারে কি বলে দাও, তুমি যদি সি নাম্বারে বলে দাও যে টেম্পারেচার রেজিস্ট্যান্সটাকে এফেক্ট করবে, তো তখন তোমার এই সি নাম্বারের কন্টিনিউয়েশন ওয়াইজ তুমি যদি ডি নাম্বারের গ্রাফটা ওরকম যে একটা হরাইজন্টাল যে একটা স্ট্রেট লাইন আঁকছিলাম ওইটা আঁকলে পরেও কি করবে না, তারা মার্কস কাটবে না, বিকজ তোমার লজিক ওয়াইজ টেম্পারেচার যদি ফিক্স থাকে তাহলে তো রেজিস্ট্যান্সের মধ্যে চেঞ্জ আসার কথা না, তাই না? সো তাহলে এমন ভাবেও তুমি অ্যানসারটা করতে পারো। তো আমরা এখানের মধ্যে দেখি কি বলতেছে, sketch the graph to be drawn and explain how the data collected will be used to determine the resistance at a given potential difference. So resistance বের করব V by I এই ফর্মুলা দিয়ে, এটা তো বলছি অলরেডি। এখন plot graph of current against PD or PD against current, sketch of graph, or resistance V by I ফর্মুলা দিয়ে বের করে রেজিস্ট্যান্স বের করলাম, plot a graph of resistance against PD or graph of PD against resistance। আমাদের রেজিস্ট্যান্স এগেইনস্ট পিডি গ্রাফটা আঁকা মোর লজিক্যাল। কেন লজিক্যাল? বিকজ আমাদের ভোল্টেজ চেঞ্জ করাতে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে এর জন্য। সো তাহলে
আমরা রেজিস্ট্যান্স ভার্সেস ভোল্টেজ গ্রাফ আঁকবো এরকম যে ভোল্টেজ বাড়লে রেজিস্ট্যান্স কি হইতেছে, ভোল্টেজ বাড়লে রেজিস্ট্যান্সটা বাড়তেছে। ওকে, তো এটা কেন হয়, দিস ইজ নট বিকজ যে ভোল্টেজ বাড়লে রেজিস্ট্যান্সটা বাড়ে, এটা অ্যাকচুয়ালি কেন হইতেছে, বিকজ অফ টেম্পারেচার চেঞ্জ। যে টেম্পারেচার বেড়ে গেলে কি হয়, টেম্পারেচার বেড়ে গেলে একটা ফিলামেন্টের রেজিস্ট্যান্স বেড়ে যায়, এর জন্য এখানের মধ্যে রেজিস্ট্যান্স এরকম বাড়তেছে। তুমি যদি স্টেট করে দাও যে তুমি রেজিস্ট্যান্স ভার্সেস ভোল্টেজ গ্রাফ আঁকলে এরকম এন্ড বললা কি যে টেম্পারেচারকে আমি এক্সপেরিমেন্টে চেঞ্জ হইতে দেই নাই, সো এখন এখানে থেকে আমার কি হবে, টেম্পারেচার যদি চেঞ্জ না হয় রেজিস্ট্যান্স উইল রিমেইন ফিক্সড। সো তাহলে টেম্পারেচার চেঞ্জ না হলে কি, ভোল্টেজ এন্ড কারেন্ট উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ওয়ান অ্যানাদার, সো রেজিস্ট্যান্স কি হবে, কনস্ট্যান্ট। সো যতই আমাদের ভোল্টেজ বাড়াই না কেন রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু তারা এখানের মধ্যে স্পেসিফিক্যালি বলেই দিছে যে এটা একটা ফিলামেন্ট বাল্ব। তো একটা ফিলামেন্ট বাল্বের জন্য তুমি এখানের মধ্যে তাহলে কি রেডিমেড ধরে নিবা কি হবে, যে তার টেম্পারেচার বেড়ে যাবে which will cause the increase in resistance। তো তাহলে এর জন্য আমাদের এই গ্রাফটা আঁকতে হবে, ঠিক আছে, পারা না? কারেন্ট Filament- ভার্সেস ভোল্টেজ গ্রাফ যেটা বই দেওয়া আছে ফিলামেন্টের জন্য, ওটাও তো দিলে হবে না? হ্যাঁ, কারেন্ট Current ভার্সেস versus ভোল্টেজ voltage। গ্রাফ এটাও তো সেমই, যে এখানের মধ্যেও তো বুঝাইতেছে এই যে রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তেছে। যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, 1/r না, 1/r দেয়। রেজিস্ট্যান্স কম, আস্তে আস্তে রেজিস্ট্যান্স কি হইতেছে, বাড়তেছে। গ্রেডিয়েন্ট শ্যালো হওয়া মানে রেজিস্ট্যান্স ইনক্রিজ করা, তাই না? সেরকম কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ এটা আঁকতে পারো, অর রেজিস্ট্যান্স ভার্সেস ভোল্টেজ গ্রাফ আঁকতে পারো। দেন কি টাইপের প্রবলেম হতে পারে, যে জিরো এরর অন মিটার, প্যারালাক্স এরর while reading with analog meter, or ইন্টারনাল রেজিস্ট্যান্স অর সার্কিটের ভিতরে যে কানেক্টিং ওয়্যার গুলি আছে তাদের রেজিস্ট্যান্সের জন্য কি আসতে পারে, এমন আনসার্টেনটি অ্যারাইজ করতে পারে। বুঝতে পারছো মিফতাহুল? হ্যাঁ বুঝছি। আচ্ছা, দেন এর পরেরটা জিজ্ঞাসা করছে যে সেফটি নিয়ে। সেফটিটা কি বলবো, ইদার আমরা বলবো যে মাত্র 12 ভোল্ট ইউজ করতেছে, সো লো ভোল্টেজ এক্সপেরিমেন্ট, তো এটা সেফ। আবার বলতে পারে যে বাল্ব তো অনেকক্ষণ জ্বালাইলে এটা গরম হয়ে যাবে, তো এটাকে টাচ করলে পরে আমাদের হাত পুড়ে যেতে পারে, সো তাহলে এটা বলতে পারবো যে এটা ইচ্ছা। তো এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 আমরা পুরোটাই এক্সপ্লেন করলাম। এরপরে হ্যাঁ, এই যে 8 নাম্বার ফারানা, হ্যাঁ 8 কি পুরোটাই? না, শুধু এইটার এ ক্রিটিসাইজ। ক্রিটিসাইজার এখানের মধ্যে দেখো যে আমাদের ক্রিটিসাইজার এখানের মধ্যে কিন্তু কয়টা মুখস্থ যে রুল আছে ওইটার মধ্যে সেনসিটিভ একটা ব্যাপার, যে তোমার যদি 6টা বা এর বেশি রিডিং দেয় তাহলে কিন্তু তুমি টু ফিউ রিডিংস এটা বলতে পারবা না, বুঝছো? আচ্ছা টু ফিউ রিডিংস এর ব্যাপারটা বলতে পারবা না। এখানের মধ্যে স্পেসিফিক্যালি একটা দুইটা জিনিস এক্স্যাক্টলি চোখে পড়ে যাইতেছে। কি জিনিস? ফোর্স এন্ড এক্সটেনশনের জন্য, হ্যাঁ, ফোর্স এন্ড এক্সটেনশনের জন্য আমাদের নাম্বার অফ সিগনিফিকেন্টটা কি, নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হলো ইনকনসিস্টেন্ট। মাঝে মাঝে 3 সিগনিফিকেন্ট ফিগার, মাঝে মাঝে 2 সিগনিফিকেন্ট ফিগার। এই যে এখানে মাঝে মাঝে 2 সিগনিফিকেন্ট ফিগার, মাঝে মাঝে 1 সিগনিফিকেন্ট ফিগার, এরকম। সো তাহলে ফোর্স আর এক্সটেনশনের কলামের জন্য আমাদের সিগনিফিকেন্ট ফিগারটা ইনকনসিস্টেন্ট, এটা একটা ব্যাপার। এরপরে ম্যাসটা যে ইনক্রিজ করতেছে, ইন্টারভালটা আমাদের কি, ইন্টারভালটা আমাদের ফিক্স না। না, একবার 200 এর চেঞ্জ, একবার 100 এর চেঞ্জ, একবার 100 এর চেঞ্জ, একবার 400 এর চেঞ্জ। তো তাহলে ইন্টারভালটা আমাদের কি হইতেছে না, ইন্টারভালটা আমাদের ইকুয়াল রাখতেছে না, তারা যেভাবে ইচ্ছে ওইভাবে বাড়াইতেছে। আমরা যদি কি করি, মাঝে দিয়ে আরো রিডিং গুলো নেই, যে 200 নিছি, সো এখন 300টা নিলে পরে তখন আমরা বুঝতে পারবো যে 200, 300, 400 কানেক্ট করে গ্রাফটা দেখতে কেমন হবে, এরকম। এরপর আর কি বলা যায়, এখানে টোটাল মার্কস হলো 3, তো তাহলে দুইটা কলামের জন্য ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার অর ডেসিমাল প্লেস,
আর আরেকটা হলো ইনকনসিস্টেন্ট ইন্টারভাল। আর এখানের মধ্যে আরেকটা কি, যে নো ইন্ডিকেশন অফ রিপিট অর এভারেজ, যে এখানের মধ্যে আমাদের ফোর্স অর এক্সটেনশন এখানের মধ্যে যে তারা রিপিট করতেছে বা এভারেজ করতেছে এরকম কি নাই, কোনো ইন্ডিকেশন নাই। এই যে কোনো রিপিটেশন হচ্ছে না, যে লোডিং আনলোডিং এর মতো ওরকম কোনো রিপিটেশন তারা করতেছে না। ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার ফর ফোর্স এন্ড এক্সটেনশন। আর আরেকটা কি, মোর রিডিংস নিডেড বিটুইন 600 এন্ড 400, যে 600 আর কি বলে 600 আর 1000, বিকজ তাদের মধ্যে গ্যাপটা কি অনেক বড়, যে 400 গ্রামের একটা গ্যাপ। সো তাহলে এত বড় গ্যাপ না নিয়ে আমাদের মাঝে দিয়ে আরো রিডিং নেওয়া উচিত ছিল। ঠিক আছে ফারহানা? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে আর আমার প্রবলেম নাই এই পেপারে। আচ্ছা মে ভাইয়া 7 8C3 টা 8C3। ওকে, আমরা কোশ্চেনটা দেখি আগে। 8C3, use your graph to determine the Young modulus of the material the wire is made from. ওকে, গ্রাফটা কি রাখবো? ফোর্স ভার্সাস এক্সটেনশন, তাই না? জি ভাইয়া। ওকে, সো ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফ আঁকলাম, দ্যাটস ভেরি গুড। সো তাহলে তুমি এখানের মধ্যে থেকে দেখো ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু কি, স্ট্রেস বাই স্ট্রেন, রাইট? স্ট্রেস মানে হলো ফোর্স বাই এরিয়া, আর স্ট্রেন মানে হলো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। সো এটাকে এমন ভাবে লেখা যায়, ফোর্স ইনটু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই extension into cross sectional area, or we can write something like this, force by extension into original length by cross sectional area. এখন এখানের মধ্যে দেখো ফোর্স বাই এক্সটেনশন, হ্যাঁ ফোর্স বাই এক্সটেনশন এই জিনিসটা কি, ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে পাইতে পারবো না আমরা, এটা বলো তো? জি ভাইয়া। সো তাহলে ফোর্স ভার্সাস এক্সটেনশন যে গ্রাফটা আঁকছি এটা লিনিয়ার পার্ট থেকে ফার্স্ট এর দিকে স্ট্রেট আসবে না? সো ফার্স্ট এর দিকে যে স্ট্রেট পার্টটা আসছে ওই স্ট্রেট পার্টের থেকে গ্রেডিয়েন্ট নিয়ে দিস উইল গিভ আস হোয়াট, gradient of the straight portion, gradient of the straight part of force versus extension graph. So এখানে থেকে আমরা কি পেয়ে যাইতেছি, ফোর্স বাই এক্সটেনশনের ভ্যালুটা পাইতেছি মাল্টিপ্লাইড বাই অরিজিনাল লেন্থ, আর এরিয়ার ইনফরমেশন আমাদেরকে উপরে দেওয়া হয়েছে। অরিজিনাল লেন্থ হলো 1.35 আর ডায়ামিটার হলো এত। তো ডায়ামিটার এত আমরা জানি, সো ক্রস সেকশনাল এরিয়া দেখতে কেমন হয়, সার্কুলার শেপের না? সো তাহলে এখানে থেকে পাই আর স্কয়ার করে আমরা কি বের করব, এখানে থেকে পাই আর স্কয়ার করে উই উইল ডিটারমাইন দা এরিয়া। সো এখন এখানে পাই ইনটু আর হবে কি ডায়ামিটারের অর্ধেক। এখন ডায়ামিটারটা মিলিমিটারে ছিল, মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000 এটার স্কয়ার। সো এটা করলে পরে কত আসে, পাই ইনটু 0.245 ডিভাইডেড বাই 2 ইনটু 1000 হোল স্কয়ার। সো এটা থেকে তুমি কি পাবা, you will get the cross sectional area of the wire and here is the original length of the wire. So cross sectional area and original length জানো, আর ওই গ্রাফ থেকে স্ট্রেট পোরশন থেকে কি করবা, গ্রেডিয়েন্টটা নিবা, then you can determine the Young modulus. বুঝতে পারছো? জি ভাইয়া বুঝেছি। ওকে, এই পেপারে আর কার কি প্রবলেম আছে একটু বলে ফেলো, আমরা এটা সলভ করা শেষ হলে এরপরে মে 15 এ যাব। পেপারে নাই ভাইয়া। এই পেপারে আর নাই। বাকিদের কথা, মাইমুনা, লাক্স, কুমকুম? ভাইয়া নেক্সট পেপারটায় প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে জুন 17 এ আর মে 17 এ কারো আর কোনো প্রবলেম নাই। ভেরি গুড। তো এখন আমরা মে 15
তো এখন মে 15 এ ফার্স্টে বলো মে 15 এ কি এমসিকিউ গুলাতে কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া 5 নাম্বারটা বুঝাই দিবা। আচ্ছা 5 নাম্বারটায় কি বলতেছে, লেটস সি। In an experiment to determine Planck's constant, a student uses light of wavelength 595 nanometer. What is the correct value of per lambda? So এখন এখানে কি হবে, lambda is equal to 595 nanometer মানে 595 into 10 to the power minus 9 meter, তাই না? 595 into 10 to the power minus 9 meter। তো এখন পার ল্যামডা মানে কি 1 বাই ল্যামডা, সো তাহলে 1 বাই 595 into 10 to the power minus 9, এটা ক্যালকুলেটরে বসালে কত আসে দেখো তো। ওয়ান সিক্স এইট চারটা গেল। 168 চারটা 0, না এটা না কি? 1680672 এটা। আচ্ছা সো 3 সিগনিফিকেন্ট ফিগারে নিলে তো 168 এই থাকে, 168 এর পরের গুলা 0 হয়ে যাবে, তাই না? আরেকটা জিরো হবে লাস্টে। হ্যাঁ আচ্ছা আরেকটা 0 হবে না লাস্টে, চারটা 0 সরি, আরেকটা 0 হবে লাস্টে পার মিটার। তো তাহলে 1.68 into 10 to the power 6 পার মিটার। সো এটার অ্যানসারটা কি ডি মিফতাহুল? হ্যাঁ ডি। ওকে তো তাহলে এটার অ্যানসার হবে ডি। এরপরে এমসিকিউ তার কার কোনো কোশ্চেন আছে? এমসিকিউ তার কার কোনো কোশ্চেন না থাকলে দেন আমরা 6 নাম্বার দেখি। 6 নম্বরে কি বলতেছে? 6 নম্বরে কারো কোনো প্রবলেম আছে? না বাকিদের? না 6 এ নেই। 6 এ নাই? 7? সেভেন এর এফ নাম্বারটা। 7 এর এফ নাম্বারটা এক্সপ্লেইন হাউ দ্য ডেটা কালেক্টেড উইল বি ইউজড টু ডিটারমাইন দ্য এনার্জি স্টোরড। ওকে কি করতেছি আমরা দেখি। এখানে হ্যাঁ এখানে এরিয়ার কথা লিখলাম, আর এনার্জি হচ্ছে হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন। এটা লিখলে 2 মার্কস পাচ্ছি, তো আরো এক্সট্রা 2 মার্ক কিসে ওইটাই বুঝতেছি না। ঠিক আছে দেখতেছি। A student is asked to plan an experiment to ভাইয়া determine সি the নাম্বারটা একটু বুঝাই দিও। কিসের? ভাইয়া সি নাম্বারটা একটু বুঝাই দিও। ঠিক আছে state and explain your choice of measuring instruments for the independent and dependent variables. আচ্ছা so কি বলতেছে, a student is asked to plan an experiment to determine the energy stored in a stretched spring when it is extended by 300 millimeter. so তাহলে এক্সটেনশন কতটুকু হইলে এনার্জি কত স্টোর হয় এটা বের করতে চাই। সো তাহলে এখানে এনার্জি স্টোরটা কি হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না মিফতাহুল? হ্যাঁ আর এক্সটেনশনটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা এখন কি বলতেছে, the student is told to use a graphical method. ওকে তো এখন for a force for a 1 Newton load the extension of the spring is কত 40 মিলিমিটার। তো 1 নিউটনের জন্য 40 মিলিমিটার, সো তাহলে 300 নিউটনের জন্য কত হবে, ওইটা আমরা ফোর্স আর এক্সটেনশন যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকে সো এরকম ওয়েতে বের করতে পারবো, তাই না? কত হবে 7.5 নাকি 7.5 নিউটন হবে। তো এখন বলতেছে কি রাইট আ প্ল্যান which could be used for this experiment. Draw a label diagram of the experimental setup and list any apparatus required. So তাহলে ওই যে আমরা একটা স্ট্যান্ড নিব,
একটা স্প্রিং নিব, দেন স্প্রিং এর এখানে লোড অ্যাড করব, পাশে এরকম মিটার রুল রাখবো, মিটার রুলের থেকে আমরা কি করব, আই লেভেলে রিডিং নিব এইসব। দেন স্টেট হুইচ কোয়ান্টিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট এন্ড হুইচ কোয়ান্টিটি ইজ ডিপেন্ডেন্ট। এটা অলরেডি বললাম যে এনার্জি হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এনার্জি স্টোরড হলো ডিপেন্ডেন্ট, আর এক্সটেনশন হলো ইন্ডিপেন্ডেন্ট। এখন সি নাম্বারে বলতেছে, হ্যাঁ হ্যাঁ ফোর্স ইন্ডিপেন্ডেন্ট না? হ্যাঁ ফোর্সটা ইন্ডিপেন্ডেন্ট এখানে, ঠিক আছে, যে আমরা ফোর্স এখানে অ্যাপ্লাই করলে দেন এক্সটেনশন হবে, এক্সটেনশন হইলে পরে তখন এনার্জি স্টোরড হবে। কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের মোটিভটা দেখো, সে জানতে চায় যে 300 মিলিমিটার এক্সটেনশন হইলে কতটুকু এনার্জি স্টোর হবে, এটা বের করতে চাই। সো তার মানে এক্সটেনশন এত হইলে এনার্জি কত হবে। সো তার মানে কি, এক্সটেনশন ইজ ডিটেক্টিং দ্য টার্মস, যে এক্সটেনশন এত হইলে এনার্জি এতটুকু স্টোর হয়। সো ইন লাইট অফ দ্য এক্সপেরিমেন্ট আমরা এখানের মধ্যে এর জন্য কি বলবো, এক্সটেনশনের উপরে এনার্জি স্টোরড এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে। ওকে, যে তুমি ব্যাপারটা এমন ভাবে চিন্তা করতে পারো, দেখো ফারহানা, এমন ভাবে চিন্তা করতে পারো কি, সি E is equal to half into force into extension. Now this will be a confusing thing, কেন? Because এখানে তো ফোর্স চেঞ্জ হচ্ছে, ফোর্স চেঞ্জ হলে এক্সটেনশন চেঞ্জ হবে, এক্সটেনশন চেঞ্জ হলে ফোর্স এন্ড এক্সটেনশনের একটা কম্বাইন্ড ইফেক্ট থাকবে এনার্জির ভ্যালুর উপর, তাই না? বাট হোয়াট ইফ ইউ ডু দিস, ফোর্সটা যেহেতু আমাদের এক্সপেরিমেন্টে ঝামেলা করতেছে, সো ফোর্সটাকে আমরা সরাই দেই। হাফ কে ডেল এক্স স্কয়ার, এমন এইটা যদি করি, তো তাহলে এখন দেখো, এখন কি আর ফোর্স নিয়ে আমাদের চিন্তা করতে হবে? কে ইজ আ কনস্ট্যান্ট, হাফ ইজ আ ফিক্সড ভ্যালু, সো তাহলে এখন এক্সটেনশন ইজ ডিক্টেটিং হাউ মাচ দ্য এনার্জি উইল বি, তাই না? বুঝতে পারছো? সো এমন ভাবে চিন্তা করতে হবে যে এখন এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন স্কয়ার্ড, এমন ব্যাপার। তো এখন আমরা এক্সটেনশন বের করার জন্য কি করব, এক্সটেনশন বের করার জন্য উই উইল ইউজ মিটার রুল। ওকে, এন্ড আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বের করার জন্য মিফতাহুল কি দিছে মাসিমা ওরা? মিফতাহুল জি ভাইয়া, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কথা কেটে কেটে আসতেছিল, বুঝি নাই। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বের করার জন্য ওরা মাসিমা কি দিছে দেখি আমরা, দাঁড়াও, কোশ্চেন নাম্বার 7 না? यस, এই যে আচ্ছা, ওরা ইন্ডিপেন্ডেন্ট এখানের মধ্যে ফারহানা যেটা বলছে যে ওরা ফোর্সটা নিতেছে, দেন ওরা ওইটার সাথে কি করবে, ওইটার সাথে এক্সটেনশনটাকে ওরকম রিলেট করবে। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে আমরা দেখি যে ফোর্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেন ফোর্স চেঞ্জ করলে পরে কার উপর ইফেক্ট আসবে, ফোর্স চেঞ্জ করলে পরে এক্সটেনশনের উপর ইফেক্ট আসবে। সো ফোর্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখন ফোর্স বের করার জন্য আমরা কি করব, ফোর্স বের করার জন্য উই উইল ইউজ, কি বলে, ওয়েট মেশিন অর ওয়েইং মেশিন, যেটা, ঠিক আছে, ওয়েইং স্কেল ইউজ করব ফোর্স বের করার জন্য। আর এক্সটেনশন বের করার জন্য কি ইউজ করতে পারি, এক্সটেনশন বের করার জন্য উই ক্যান ইউজ মিটার রুল। সো তাহলে ফোর্স বের করার জন্য উই উইল ইউজ ওয়েইং স্কেল, আর এক্সটেনশন বের করার জন্য উই উইল ইউজ মিটার কই রুল। লেখা ওয়েইং হ্যাঁ, হ্যাঁ। স্কেলটা? ওয়েইং স্কেল কই লেখা? ওয়েইং স্কেলের এখানে এই যে জাস্টিফিকেশন অফ চয়েস অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট উইথ রেফারেন্স টু স্কেল, যে আমরা যত ফোর্স ইউজ করব, যে 1 নিউটন 2 নিউটন এরকম। সো এখন আমাদের এখানে স্টেটস মেজারিং ইনস্ট্রুমেন্ট ফর ম্যাস, ওয়েট অর ফোর্স। এখন ম্যাস বা ওয়েট বা ফোর্স মেজার করার জন্য আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলা কি, তার ম্যাস ব্যালেন্স অর ওয়েইং স্কেল, এগুলা এখানে তারা একদম স্পেসিফিক্যালি নাম বলে দেয় নাই, বাট আমাদের এটা জানতে হবে আর কি, বুঝছো? তা এখন এখানের মধ্যে আমরা ম্যাস ব্যালেন্স বা ওয়েইং স্কেল ইউজ করতে পারি, কেন পারবো, বিকজ আমরা তো
এত কোনো বড় ফোর্স ইউজ করতেছি না, 1 নিউটন 2 নিউটন এরকম করে মাপবো। তো তাহলে ওয়েং স্কেল অর মাস ব্যালেন্স ইজিলি আমাদের এই ভ্যালুগুলোকে কি করতে পারবে, রিড করতে পারবে। তো এটা একটা জিনিস। তো তাহলে mass বা weight measure করব mass balance or weighing scale দিয়ে, and since we are using only very small amount of forces, that is 1 newton 2 newton, so this can be easily measured using the measuring instruments stated. যে measuring instrument এর কথা বললাম ওইটা দিয়ে ইজিলি কি করা যাবে, এটাকে মাপা যাবে। আর লেন্থ বের করার জন্য বা এক্সটেনশন বের করার জন্য কি ইউজ করব, লেন্থ বের করার জন্য বা এক্সটেনশন বের করার জন্য we will use meter rule, or আরো sophisticated ইনস্ট্রুমেন্ট ইউজ করতে চাইলে ভার্নিয়ার ক্যালিপার ইউজ করা যায়। ওকে, এই যে এখানের মধ্যে ভার্নিয়ার ক্যালিপারের অপশনও তারা রাখছে। তো এরপরে বলতেছে যে এটা কোথায়, এরপর তারা বলতেছে যে তুমি কিভাবে এনশিওর করবা যে তোমার এক্সটেনশনের ভ্যালুটা অ্যাজ অ্যাকুরেট অ্যাজ পসিবল আছে নাকি। আমরা কি করব, we will use a marker, যে এখানে একটা পিন অ্যাড করে দিব। একটা পিন এরকম অ্যাড করা থাকলে কি হবে, পিন আমাদের স্প্রিং আর মিটার রুল তারা তো একটা সার্টেন ডিসটেন্স দূরে আছে, সো তা মিটার রুলের থেকে রিডিং নিতে সময় স্প্রিং আর মিটার রুল যেহেতু সেপারেটেড, তো তাহলে তার কাছ থেকে রিডিং নিতে সময় আমাদের কি হইতে পারে, প্যারালাক্স এরর হইতে পারে। সো এটা অ্যাভয়েড করার জন্য কি করব, আমরা এরকম ফিউডিশিয়াল মার্কার ইউজ করব বা মার্কার পিন ইউজ করব, তাহলে যেন কি হয়, তাহলে যেন উই ক্যান টেক রিডিংস ফ্রম দ্য মিটার রুল মোর অ্যাকুরেটলি। বুঝতে পারছো? তো তাহলে এই জিনিসটা হবে আমাদের ডি নাম্বারের অ্যান্সার, যে কিভাবে আমরা এক্সটেনশনটাকে আরো অ্যাকুরেটলি বের করতে পারবো। দেন বলতেছে কি কমেন্ট অন ওয়েদার রিপিট রিডিংস আর অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস কেস। সো এখন রিপিট রিডিং এখানের জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কেন, যে আমরা এখানের মধ্যে ফার্স্টে ডি আর ই এর অ্যান্সার গুলো দেখি। এই যে ইদার সেট স্কয়ার ইউজ করে এরকম ভার্টিক্যাল রাখতেছি প্যারালাক্স এরর অ্যাভয়েড করার জন্য, আই লেভেলে রিডিং নিতেছি, আর ওই যে ফিডুশিয়াল মার্কার ইউজ করতেছি। ঠিক আছে, দেন রিপিট রিডিং অ্যাপ্রোপ্রিয়েট কেন, বিকজ অ্যানোমালাস রিডিং গুলো আমরা এরকম বের করতে পারবো। আবার রিপিট রিডিং অ্যাপ্রোপ্রিয়েট নাও বলতে পারো, যদি কি হয়ে যায় পার্মানেন্ট এক্সটেনশন হয়ে যায়, দেন বারবার বারবার আমরা কি পাবো, ডিফারেন্ট ডিফারেন্ট রিডিং পাবো। সো এইগুলা ছিল আমাদের ডি নাম্বার আর ই নাম্বার। এখন মিফতাহুলের মেইন যে প্রবলেমটা ছিল এফ নাম্বারে, explain how the data collected will be used to determine the energy stored. সো এখন এনার্জির ভ্যালুটা আমরা এখন এখান থেকে কিভাবে বের করব। সো এখানের মধ্যে এনার্জির ভ্যালু বের করার জন্য তুমি কি লিখছো মিফতাহুল, তুমি ফার্স্টে কি করবা, তুমি ফার্স্টে একটা গ্রাফ ড্র করবা। কি গ্রাফ, মিফতাহুল? হ্যাঁ এটি লিখছি, গ্রাফ ড্র করব, ফোর্স ভার্সেস এক্সটেনশন, দেন এরিয়া আন্ডার দ্য গ্রাফ ক্যালকুলেট করব, হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন। আচ্ছা, তোরা এখানের মধ্যে কি বলছে, এই যে এখানে তো সব মার্ক। ফার্স্ট অফ অল ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ আঁকবা, 1 মার্ক। দেন আইডিয়া অফ ফাইন্ডিং দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ, কতটুকু পর্যন্ত এরিয়াটা নিবা, আমরা তো 300 মিলিমিটারের জন্য এনার্জি কত লাগে ওটা বের করতে চাইছো, তাহলে 300 মিলিমিটার এক্সটেনশনের জন্য ওই পর্যন্ত, যে আমাদের তো রিডিং আসবে আরো বেশি, কিন্তু আমরা জাস্ট কতটুকু পর্যন্ত নিব, 300 মিলিমিটার এক্সটেনশনের জন্য যতটুকু এরিয়া আন্ডার দা গ্রাফ হয় ওইটুকু নিব, পুরো এরিয়া আন্ডার গ্রাফটা নিব না। ঠিক আছে, আচ্ছা এই মিটিং এর টাইমটা একটু কম আছে, নেক্সট মিটিংটায় জয়েন করে ফেলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সো এখন আমরা যেটা বলতেছিলাম মিফতাহুল, তাহলে তুমি 300 মিলিমিটারের জন্য এক্স্যাক্টলি 300 মিলিমিটার এক্সটেনশনের জন্য যে ফোর্স লাগে ওইটা নিয়ে হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন করে কি করবা, এরিয়া অফ দা ট্রায়াঙ্গেল বের করবা। সো দিস উইল গিভ ইউ অ্যানাদার মার্ক। সো তাহলে এখানে 4 মার্ক হয়ে যায়। বুঝতে পারছো? তোমার জাস্ট একটা ছিল যে এক্স্যাক্টলি 300 মিলিমিটার পর্যন্ত এক্সটেনশনের এরিয়া আন্ডার দা গ্রাফ বের করার কথাটা স্পেসিফিক্যালি স্টেট করার দরকার।
ওখানে 1 মার্ক মিস যাইতো আর কি, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, এখন কোশ্চেন নাম্বার 7 ছিল এটা নাকি? কোশ্চেন নাম্বার 7 এ আর তো কোনো প্রবলেম নাই আছে ফারহানা, অর্পিতা? না ভাইয়া। ওকে, ফারহানার কি but 8 ভাইয়া, প্রবলেম আছে? না ভাই আর নাই। I have a question. হ্যাঁ বলো। First of all, sorry for going back to the MCQs again, but I'm a little bit confused about number 5. কি বলছো আমি বুঝি নাই। Number 5 টা। আচ্ছা, নাম্বার 5 টা। I'm a little bit confused about it. নাম্বার 5 এর এখানে এখনো প্রবলেম। আচ্ছা, তো আমরা দেখি এখানের মধ্যে আমাদেরকে ল্যামডা দিয়ে দিয়েছে একটা, এখন আমাদেরকে পার ল্যামডা বের করতে বলছে। সো পার ল্যামডা মানে কি 1 বাই ল্যামডা না? জি ভাইয়া। সো এখন 1 বাই ল্যামডা, সো 1 বাই ল্যামডা কত দিছে তোমাকে? 595 ন্যানোমিটার, তাই তো? সো তুমি জাস্ট ন্যানোমিটারে রেখে তুমি একটা কাজ করো, ক্যালকুলেটরে 1 বাই 595 বসাও, দেখো তো কত আসে। One by 595 goes to 1.6806722 into 10 to the power minus 3. তো তাহলে ইদার তোমার অ্যানসারে অপশন থাকতে হবে এইটা কি 1.68 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পার ন্যানোমিটার। এমন কি কোনো অপশন অ্যাভেলেবল আছে? না। সো তাহলে ন্যানোমিটারে রাখা যাবে না, উই হ্যাভ টু কনভার্ট দ্য ন্যানোমিটার টু মিটার, বিকজ ন্যানোমিটারে দেওয়া যতগুলি ইউনিট আছে একটার সাথে আমাদের কি করতেছে না, ভ্যালুটা ম্যাচ আচ্ছা করতেছে আচ্ছা, না। এই জায়গাটাতে কনফিউশন ছিল আমার। হ্যাঁ, তো বুঝেছি। এখন তুমি যদি এটাকে 595 ন্যানোমিটারে না রেখে ইউ কনভার্ট ইট ইনটু মিটার, এখন তোমার কি হবে যে এটার সাথে মিলে যাবে, সো অপশন ডি পেয়ে যাবে। সো এখন তোমার ইউনিটটা হবে পার মিটার, এন্ড ক্যালকুলেটর থেকে তোমার ভ্যালুটা কত আসবে 1.68 ইনটু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে? জি ভাইয়া, ওকে, বুঝেছি। আর কোন কোশ্চেনে প্রবলেম আছে কথা? ভাইয়া 8 ডি তে প্রবলেম আছে। আচ্ছা, 8 এর ডি, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8 এর ডি নাম্বার। অলরাইট, ইডি the relationship between I and D, intensity and distance. Intensity is inversely proportional to distance squared, যে inverse square relationship এর মতো, ঠিক আছে? Where k is a constant, explain why a graph of I on the y-axis and d 1 by d square on the x-axis would be a straight line through the origin. এখন দেখো আমাদের কোন একটা গ্রাফ একটা স্ট্রেট লাইন হওয়ার জন্য what we need to do, we need to compare it with the equation of a straight line, তাই না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এটাকে এমন লেখা যায়, k টাকে এখানে লিখলাম আর 1 বাই d স্কয়ারটাকে পাশে লিখলাম এরকম। হ্যাঁ ভাইয়া। এখন y is equal to mx plus c, এখানে প্লাস কিছু নাই মানে 0। এখন যদি আমরা এরকম রিলেট করি 1 by d square on the x axis, intensity on the y axis, and y intercept হলো 0, that means it will pass through the origin. So তাহলে the gradient of the graph will give us what? K. So তাহলে since the equation y equal to k by d square is comparable with y equal to mx plus c when 1 by d square is plotted on the x axis and intensity is plotted on the y axis, so তাহলে এটা কি দিবে, intensity versus 1 by d square graph একটা straight line through the origin দিবে। origin দিয়ে কেন যাবে, বিকজ c এর ভ্যালু 0 আর গ্রেডিয়েন্টটা আমাদেরকে k দিবে, বিকজ x এর কোএফিসিয়েন্টটা আর x অ্যাক্সিস এ যেটা প্লট করা হয় তার কোএফিসিয়েন্ট আমাদেরকে কি দেয়, তার কোএফিসিয়েন্ট আমাদেরকে k এর ভ্যালু কি বলে, গ্রেডিয়েন্টের ভ্যালু দেয়। সো এটা
এইটা ডি তে তারা দেখো কি বলতেছে দেখি, এই যে এটা ডি, explicit or implicit comparison with y equal to mx or y equal to mx plus c, then intensity directly proportional to inverse distance or y intercept হলো 0, যে c এর ভ্যালু 0 এটাকে আমরা কোরিলেট করে দিলে তখন কি হয়ে যাবে, এটা শো হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, এরপর এরপর আর কোনোটায় কারো প্রবলেম আছে? না, প্রবলেম নেই। আচ্ছা, তো তাহলে আমাদের একটা কাজ করতে হবে বুঝছো, আফটার নেক্সট উইক, হ্যাঁ নেক্সট উইকে আমাদের ওরকম একটা ইয়ার দিয়ে দিব। এরপর আমাদের যে কাজটা করতে হবে ওটা কি, অনলাইনে ফার্স্টে আমরা এরকম কয়টা ডিফারেন্ট মোডে ওরকম টেস্ট নিয়ে দেখবো। ফার্স্ট অফ অল একটা গুগল ক্লাসরুমের ওখানে একটা টেস্ট নিয়ে দেখবো, যে গুগল ক্লাসরুমে পিডিএফ দিয়ে দিলে ওই পিডিএফ এ এডিট করা যায়। তো এইভাবে করে আমরা একটা এক্সাম নিয়ে দেখবো কেমন ভাবে এক্সামটা দিতে পারতেছো তোমরা, বিকজ সামনাসামনি মক এক্সাম তো নেওয়ার মতো এখন অবস্থা হইতেছে না। সো যে কোন একটা ওয়েতে তো অ্যাটলিস্ট অ্যাসেস করতে হবে যে তোমাদের অবস্থাটা এখন কেমন। তোমাদেরও এক্সাম দিলে বা টেস্ট দিলে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা প্র্যাকটিস হবে। বুঝতে পারছো? তো এর জন্য এই জিনিসটা আমরা নেক্সট উইকটা ক্লাস করে, যে আজকে তো থার্সডে, দেন নেক্সট উইক 3 দিন আমরা ক্লাস করলাম। নেক্সট উইক 3 দিন ক্লাস করার পর এরপরে তোমাদেরকে একটা টেস্টের রুটিন দিব আর কি। যে টেস্টের রুটিন, দিস উইল বি অ্যান অল্টারনেট টাইম, যে আমাদের ক্লাস টাইম গুলাতে এগুলাই করতে থাকবো। ওকে, ক্লাস টাইম গুলাতে এই কোশ্চেন পেপারই আমরা রিভিউ করতে থাকবো, তাহলে যেন কোশ্চেন পেপার গুলি প্র্যাকটিসের মধ্যে থাকে আর তোমাদের প্রবলেমস গুলি তোমরা দেখাইতে পারো। আর অল্টারনেট ডে গুলাতে, দ্যাট ইজ স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, ওই দিনগুলোতে আমরা তোমাদের টেস্টের টাইম রাখবো। তোমরা তোমাদের বলবা ফ্রি টাইম গুলি কখন আছে, সো তাহলে ওরকম কমন একটা ফ্রি টাইমের মধ্যে টেস্টটা অ্যারেঞ্জ করব। ওকে, সো তখন টেস্ট গুলা নিয়ে আমরা দেখবো যে আসলে কেমন কি অবস্থা। ঠিক আছে ফারহানা? আচ্ছা স্যার। ওকে, সো তাহলে আমরা এখন ক্লাসটা এখানে শেষ করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।